যার মধ্যে রয়েছে আইনু সালিশ কেন্দ্র, অ্যাকশন এইড বাংলাদেশ, বাংলাদেশ শিশু অধিকার ফোরাম, ব্রেকিং দ্য সাইলেন্স, চাইল্ড রাইটস গভর্নেন্স অ্যাসেম্বলি, এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এডুকো, ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি, জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন, শাপলা নিয়ে, SOS শিশু পল্লী, নেদারল্যান্ডস, ওয়ার্ল্ড ভিশন। আমি এর বাইরে বলছি এর জন্য যে আমার শুধু আমাদের কাজকর্মটা শুধু এই 14টা সংস্থার মধ্যেই সীমাবদ্ধ না। আর সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হলো যে এই কাজগুলো করার জন্য সবচেয়ে বড় অবদান যেটা আমরা রেখে আসছে না, এটা হচ্ছে আমাদের আপনাদের সাংবাদিক ভাই বোনদের তথ্য থেকেই কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি এবং সেটা সবাইকে আমরা জানি। আইনু সালিশ কেন্দ্র শুরু থেকেই এর সদস্য হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং 2018 সাল থেকে কোয়ালিশনের সচিবালয়ের দায়িত্ব পালন করছে, কারণ কাউকে না কাউকে এটার দায়িত্ব নিতে হয়। কোয়ালিশনের মূল লক্ষ্য শিশু অধিকার সংক্রান্ত সরকারের জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার সমূহ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা এবং সময়ে সময়ে সরকারের সাথে শিশু অধিকার উন্নয়ন, সুরক্ষায় বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণে অ্যাডভোকেসি করা। আমি এর বাইরেও একটা অ্যাড করব। আমরা আন্তর্জাতিক অঙ্গীকারের কথা বলছি, আইনের কথা বলছি, কিন্তু আমাদের শিশুদের অধিকার আমাদেরকেই রক্ষা করতে হবে। বাবা মা থেকে শুরু করে সমাজে যারা আমরা আছি, শিক্ষক যারা আছি, আমাদের দেশের মানুষ আমরা যারা আছি, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আমাদের নিজেদের দায়িত্ব। এখানে আমরা সবাই যারা আছি প্রত্যেকেরই নিশ্চয়ই ছেলে মেয়ে আছে অথবা আত্মীয় স্বজন আছে, এটা আমি বিশ্বাস করি, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস থেকে বলছি। প্রতিষ্ঠার পর থেকে কোয়ালিশন সার্বজনীন পুনর্বীক্ষণ পদ্ধতি বা ইউনিভার্সাল পিরিয়ডিক রিপোর্ট রিভিউ, জাতিসংঘের বিভিন্ন চুক্তি ভিত্তিক কমিটির আওতায় বিশেষত জাতিসংঘ শিশু অধিকার সনদ UNCRC প্রক্রিয়া সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। বাংলাদেশে প্রথমবারের মতো কোয়ালিশন একটি শিশু অধিকার পর্যবেক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠা করে এবং UPR ও UNCRC প্রক্রিয়ার সাথে সামঞ্জস্য রেখে একটি কার্যকরী ফলো আপ অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করে আসছে। কোয়ালিশনের লক্ষ্য হলো এই প্রক্রিয়ায় নাগরিক সংগঠনগুলোর অংশগ্রহণ আরো শক্তিশালী করা, পাশাপাশি সরকার, গণমাধ্যম ও অন্যান্য অংশীজনের এই প্রক্রিয়ায় অংশগ্রহণের সমর্থন ও কার্যকর সহযোগিতার উদ্দেশ্যে সম্মিলিত প্রচেষ্টা জোরদার করা। উপস্থিত সুধীবৃন্দ, সাংবাদিক ভাই বোনরা যারা আছে, আইনু সালিশ কেন্দ্র এই কোয়ালিশনের সচিবালয় হিসেবে নিয়মিতভাবে শিশু অধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং এই সংক্রান্ত তথ্য বার্তাসমূহ সংরক্ষণ করছে। এছাড়া কোয়ালিশন নিয়মিতভাবে শিশু অধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিভিন্ন অংশীজনদের সাথে মত বিনিময় করে এবং নিয়মিত প্রতিবেদন তৈরি করে আসছে। এরই ধারাবাহিকতায় সাংবাদিকদের সাথে এই সংলাপের আয়োজন করা। এই সংলাপ আয়োজনের প্রধান উদ্দেশ্য সমূহ হচ্ছে বাংলাদেশের সমসাময়িক শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে কোয়ালিশনের পর্যবেক্ষণ উপস্থাপন করা, সারা বছর গণমাধ্যম কর্মীরা শিশুদের নিয়ে নানা তথ্য সংগ্রহ এবং প্রচার করেন। ধন্যবাদ আপনাদেরকে। তাদের সেই সব অভিজ্ঞতার আলোকে শিশু অধিকার পরিস্থিতির উন্নয়নে তাদের মতামত গ্রহণ, শিশু অধিকার রক্ষায় কোয়ালিশন এবং গণমাধ্যম কর্মীরা কিভাবে একযোগে কাজ চালিয়ে যেতে পারে সে বিষয়ে আলোচনা করা, শিশু অধিকার সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কোয়ালিশনের পক্ষ থেকে সুপারিশ প্রদান করা। আমি আবার অ্যাড করব যে আমাদের শিশু, আমরা সবাই মিলে আমাদেরকে তাদের সুরক্ষা এবং তাদের উন্নয়ন নিশ্চিত করা।
আমি এই পর্যন্ত আমার সংক্ষিপ্ত যা বলার বলেছি, তার পরবর্তী পর্যায়ে আমি সবাইকে আবার শুভেচ্ছা। কোন সমস্যা হচ্ছে শুনতে? আচ্ছা, আশা করছি যে এখন ঠিক আছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আইন ও সালিশ কেন্দ্র আসক এর তথ্য সংরক্ষণ ইউনিট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে 2024 সালের প্রথম 10 মাসের জানুয়ারি থেকে অক্টোবর এই সময়কালে শিশু প্রতি সহিংসতার তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও প্রাপ্ত উপাত্ত বিষয়ভিত্তিক বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস নেওয়া হয়েছে। উল্লেখ্য, আইন ও সালিশ কেন্দ্রের সকল তথ্য উপাত্ত দেশের বহুল প্রচলিত 10টি দৈনিক পত্রিকা ও গ্রহণযোগ্য অনলাইন গণমাধ্যমে প্রকাশিত ও কিছু ক্ষেত্রে নিজস্ব সূত্র মতে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে প্রস্তুতকৃত। সাংবাদিকবৃন্দ, বিগত বছরগুলোর ন্যায় 2024 সাল জুড়েও হত্যা, নির্যাতন, ধর্ষণ, বলাৎকার, অনলাইনে যৌন হয়রানি সহ শিশুর প্রতি নানা সহিংসতার ঘটনা অব্যাহত থেকেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। আইন ও সালিশ কেন্দ্র আসকের হিসাব মতে এ সময়কালে শারীরিক নির্যাতনের কারণে মৃত্যু, সহিংসতার কারণে মৃত্যু, ধর্ষণের পরে হত্যা, ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা, অপহরণ ও নিখোঁজের পর হত্যা সহ বিভিন্ন কারণে নিহত হয় মোট 482 জন শিশু। সম্প্রতি সিলেটের কানাইঘাটে 6 বছর বয়সী শিশু মুনতাহা সাবেক গৃহশিক্ষিকা দ্বারা অপহরণ ও হত্যার শিকার হয়। প্রথম আলো 10/11/2024 সংবাদ। এছাড়া কুমিল্লার তিতাসের একটি বিদ্যালয়ে শিক্ষকের ছোড়া স্কেলের আঘাতে দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থী, তার বয়স মাত্র 7 বছর, একটি চোখ নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা করছে শিশুটির পরিবার। উল্লেখ্য, 2024 সালের প্রথম 10 মাসে 39 জন শিশু শিক্ষক কর্তৃক শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। গত 16 জানুয়ারি 2024 ঢাকা থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি ট্রেনে ভুলবশত উঠে পড়া এক কিশোরীকে, বয়স 14, কেবিনে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। গণপরিবহনে সংঘটিত এই ধরনের হীনতর ঘটনা আমাদেরকে শিশু সুরক্ষা ব্যবস্থা নিয়ে ভাবায়। এছাড়া গত 20 এপ্রিল 2024 রাজধানীর মিরপুর 1-এর সনি সিনেমা হলের পাশে মানসিক ভারসাম্যহীন শিশুকে দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনা ঘটে। পরবর্তীতে সনি সিনেমা হলের কাছে গুরুতর আহত অবস্থায় তাকে পাওয়া যায়। 2024 সালের প্রথম 10 মাসে ধর্ষণের শিকার হয় 217 জন শিশু। 15 শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়। ধর্ষণ চেষ্টার শিকার 61 ও যৌন হয়রানির শিকার হয় 34 জন শিশু, যার মধ্যে শিক্ষক দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছেন 85 জন এবং বলাৎকারের শিকার হয়েছে 32 ছেলে শিশু। এছাড়া গণমাধ্যমে সংবাদ প্রচারের পর রাজশাহী শহরের 10 বছরের কম বয়সী 30 জন স্কুল ছাত্রকে যৌন নিপীড়নের ঘটনা আলোচনায় এসেছে। 2009 সালের যৌন হয়রানি বন্ধের লক্ষ্যে উচ্চ আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটেই চলেছে। এইসব প্রতিরোধে আদালতের নির্দেশনা মোতাবেক আইন প্রণয়ন করা জরুরি। উল্লেখ্য, 2024 সালের প্রথম 10 মাসে নিহত শিশুর সংখ্যা 482 জন। 2023 সালের প্রথম 10 মাসে যা ছিল 421 জন। এছাড়া 2024 সালের প্রথম বা 10 মাসে বিচ্ছিন্নভাবে নির্যাতনের শিকার হয় 580 জন শিশু। তবে 2023 সালের প্রথম 10 মাসে এই সংখ্যা ছিল 920 জন। গত 6 ফেব্রুয়ারি 2024 রাজধানীর মোহাম্মদপুরে একটি আবাসিক ভবনের 9ম তলা থেকে পড়ে কিশোরী গৃহকর্মীর মৃত্যু হয়েছে। প্রীতি উড়ান 15 বছর বয়সী নামের ওই কিশোরী উক্ত ভবনের সৈয়দ আসফাকুল হকের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন। উল্লেখ্য, 2024 সালের প্রথম 10 মাসে 3 জন গৃহকর্মী নির্যাতনের শিকার হন। কোয়ালিশন মনে করে গৃহকর্মীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য আইন প্রণয়ন ও সচেতনতা তৈরি করা আবশ্যক। জুলাই-আগস্ট 2024 এ সময়কালে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন সরকার আন্দোলন দমনে শক্তি প্রয়োগ করে, ব্যাপক দমন-পীড়ন চালায় এবং সেনাবাহিনী মোতায়েন করে কারফিউ জারি করে। আসকের প্রাপ্ত তথ্য অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে 121 জন শিশু মারা যায়। 19 জুলাই 2024 পরিবারের সবার সঙ্গে বাসার ছাদে গিয়েছিল 6 বছরের ছোট্ট শিশু রিয়াবো। হঠাৎ গুলি এসে লাগে রিয়ার মাথায়। 5 দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় সে। এছাড়া একই দিনে যাত্রাবাড়িতে বারান্দায় দাঁড়ানো 4 বছরের শিশু আহাদের ডান চোখে গুলি লাগে। চিকিৎসাধীন অবস্থায় 20 জুলাই সে মৃত্যুবরণ করে। সাংবাদিক বন্ধুগণ, গত কয়েক দশকে বাংলাদেশে শিশু অধিকার রক্ষায় বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করলেও শিশুদের পরিস্থিতি আশানুরূপ অগ্রগতি অর্জন করেনি, কেননা অধিকাংশ ক্ষেত্রে এসব পদক্ষেপের বাস্তবায়ন ঘটেনি। এসব পদক্ষেপের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করার জন্য কার্যকর পর্যবেক্ষণ ও জবাবদিহিতা অনুপস্থিত। কিন্তু বর্তমানে বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতিতে নানামুখী সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিগত দিনে সীমাবদ্ধতা হলেও কাটিয়ে ওঠা সম্ভব বলে আশাবাদ জাগ্রত হয়েছে।
এই পরিস্থিতিতে কোয়ালিশন মনে করে বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠন করতে হলে শিশুদের জন্য একটি সহিংসতা, নিপীড়ন ও বৈষম্যহীন সমাজ নিশ্চিত করার উদ্যোগসমূহ জোরদার করতে হবে। দুঃখজনক হলেও সত্য, এখন পর্যন্ত আমরা শিশুদের নিয়ে বর্তমান পরিস্থিতিতে খুব বেশি পরিকল্পনা কিংবা পদক্ষেপ লক্ষ্য করছি না। কোয়ালিশন মনে করে জরুরি ভিত্তিতে অংশীজনদের সাথে আলোচনা সাপেক্ষে শিশুদের অধিকার উন্নয়ন ও সংরক্ষণের বিদ্যমান ব্যবস্থাগুলো আরো কার্যকর করা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং আরো নতুন নতুন ব্যবস্থা গ্রহণ করা অত্যাবশ্যক। আমাদের মনে রাখতে হবে, আজকের শিশুরাই আগামী তরুণ, তারাই দেশ ও জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাবে। তাই তাদের জন্য সুন্দর বর্তমান ও ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে প্রয়োজনীয় মনোযোগ প্রদানের সময় এখন। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আইন ও সালিশ কেন্দ্র আশাকের পরিসংখ্যান ও পর্যালোচনার প্রেক্ষিতে কোয়ালিশন নিম্নোক্ত সুপারিশসমূহ সরকারের কাছে প্রস্তাব করছে। জাতিসংঘের শিশু অধিকার সনদ এবং জাতীয় শিশু নীতি 2011 এর সাথে সামঞ্জস্য রেখে শিশুর একটি অভিন্ন সংজ্ঞা এবং সব ক্ষেত্রে শিশুর বয়স সুনির্দিষ্ট করতে প্রাসঙ্গিক আইনগুলো সংশোধন করা, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় আহত ও নিহত শিশুদের পূর্ণাঙ্গ ও গ্রহণযোগ্য তালিকা প্রকাশ করা, নিহতের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ ও আহত শিশুদের জন্য সুচিকিৎসা ও পুনর্বাসন ব্যবস্থা করা, শিশুদের জন্য পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠার লক্ষ্যে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে কর্মপরিকল্পনা চূড়ান্ত করা এবং দ্রুততার সাথে পৃথক শিশু অধিদপ্তর প্রতিষ্ঠা করা, শিশুদের সাথে প্রাক বাজেট এবং বাজেট পরবর্তী পরামর্শ সভার আয়োজন করা, আগামী অর্থবছর থেকে পর্যায়ক্রমে শিশু কেন্দ্রিক বাজেট ও প্রতিবেদন তৈরি এবং প্রকাশ করা, শিশু আইন বাস্তবায়নের জন্য একটি শক্তিশালী পরিবীক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠা করা, বিশেষ করে শিশু সহায়তা ডেস্ক গঠন করা, প্রতিটি থানায় শিশুদের সহায়তার জন্য পৃথক পুলিশ অফিসার নিয়োগ করা, সুনির্দিষ্ট এবং সুস্পষ্টভাবে বাড়িতে, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, আবাসিক প্রতিষ্ঠান সহ যে কোনো কাঠামোতে শিশুদের উপর শারীরিক এবং অপমানজনক শাস্তি প্রদান নিষিদ্ধ করে শিশু আইন 2013 এ একটি বিধান অন্তর্ভুক্ত করা, শিশুর প্রতি সহিংসতার ঘটনাগুলোর দ্রুত বিচার নিশ্চিত করা, ধর্ষণের সংজ্ঞা পুনর্নির্ধারণ করা এবং ধর্ষণ সংক্রান্ত আইনের যথাযথ সংশোধনের জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়া, অনলাইনে শিশু যৌন শোষণ রোধ করতে বিদ্যমান আইনগুলিতে যেমন পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012, শিশু আইন 2013 এবং সাইবার নিরাপত্তা আইন 2023 এ সাইবার অপরাধের নতুন রূপগুলোকে সংজ্ঞায়িত ও অন্তর্ভুক্ত করা, শিশু পাচার সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে বিচার কাজে নিয়োজিত ব্যক্তিদের, বিশেষ করে 7টি মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের কর্মীদের সক্ষমতা বাড়ানো, শিশুদের মনস্তাত্ত্বিক সমস্যা, আঘাত বা ব্যাধি কাটিয়ে উঠতে মনোসামাজিক সহায়তা যেমন কার্যকর কাউন্সেলিং, সাইকোথেরাপি নিশ্চিত করা, বাল্যবিবাহ নিরোধ আইনে বাল্যবিয়ে শুরুতেই বাতিল বা ভয়েড অ্যাব ইনিশিও ঘোষণা করে একটি বিধান অন্তর্ভুক্ত করা, কেননা আদালত নিষেধাজ্ঞা জারি করলেও এই বিয়েগুলো অবৈধ হয় না, বাল্যবিয়ে নিরোধে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটিগুলোর কার্যক্রম জোরদার করা, বাল্যবিয়ে নিরোধে রেজিস্ট্রেশন পদ্ধতিকে ডিজিটালাইজেশন করা, মানবাধিকারের মূলনীতি সমূহের সাথে সংগতিপূর্ণ একটি অভিন্ন ও বৈষম্যহীন পাঠ্যক্রম ও পাঠদান পদ্ধতি উদ্ভাবন ও বাস্তবায়ন করা, জবাবদিহিতা এবং সকল শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক ও স্কুল ব্যবস্থাপনা কমিটিগুলোর সক্ষমতা বৃদ্ধি করা, গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ আইন প্রণয়ন করা এবং আইএলও কনভেনশন 189 অনুস্বাক্ষর করা, আন্তর্জাতিক শিশু অধিকার সনদের ঐচ্ছিক প্রটোকল 3 যোগাযোগ প্রক্রিয়া সংক্রান্ত জাতিসংঘের শিশু অধিকার সনদের তৃতীয় প্রটোকল অনুস্বাক্ষর করা এবং অনুসমর্থন করা, চতুর্থ পর্বের ইউপিআরে প্রাপ্ত শিশু অধিকার বিষয়ক সুপারিশসমূহ বাস্তবায়নের জন্য অংশীজনদের সাথে আলোচনা সাপেক্ষে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করা, জাতিসংঘের শিশু অধিকার কমিটি প্রদত্ত সুপারিশসমূহ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা জাতিসংঘের শিশু অধিকার সনদের আওতায় পিরিয়ডিক প্রতিবেদন প্রণয়ন করা। ধন্যবাদ সবাইকে। যে বিষয়টা আমরা জোর দিতে চাচ্ছি, আমরা মনে করছি, কোয়ালিশন মনে করছে যে শিশুরা বাংলাদেশের সবচেয়ে বেশি নিগৃহীত এবং নির্যাতিত গোষ্ঠী। বিভিন্ন গোষ্ঠী নিয়ে তাদের অধিকার রক্ষায় আমরা বিভিন্ন সময়ে দেখি যে সরকারের পক্ষ থেকে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং সেটা সময়ে সময়ে নানাভাবে সেটা পর্যবেক্ষণ বা পরিবেক্ষণও হচ্ছে। কিন্তু শিশুদের ক্ষেত্রে আমরা দেখেছি যে বাংলাদেশ বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ শুরুতে নিলেও পরবর্তীতে কেন জানি শিশুদের কথা আমরা প্রায় ভুলে যাচ্ছি। এখন এই যে আমরা এখন একটা নতুন পরিবর্তিত ব্যবস্থায় আছি বাংলাদেশে, আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছি, সেখানেও আমরা দেখতে পাচ্ছি শিশুদের নিয়ে আসলে আমরা খুব বেশি কিছু পদক্ষেপ গ্রহণ দেখছি না। আমরা নানামুখী সংস্কারের উদ্যোগ দেখছি, নানা ধরনের কমিশন গঠনের উদ্যোগ দেখছি, কিন্তু এখন পর্যন্ত আমরা সেভাবে শিশুদের জন্য যে ধরনের কাজগুলো প্রয়োজন কিংবা কি কি প্রয়োজন সেটা খতিয়ে দেখার জন্য আমরা সে ধরনের কোনো পদক্ষেপ দেখছি না।
প্রকৃতপক্ষে যেটা হচ্ছে, শিশুরা, আমরা সহিংসতার চিত্রটা আপনাদের সামনে তুলে ধরেছি, অনেক সহিংসতা ঘটছে শিশুদের। এই সহিংসতা আপনারা দেখেছেন যে মাত্র 10টা পত্রিকায় এসেছে, কিন্তু এই ধরনের আরো অনেক সহিংসতার ঘটনা আছে যেগুলো পত্রিকায় বা গণমাধ্যমে আসেনি। তাছাড়া এমন অনেক ঘটনা আছে যেটা শুধুমাত্র সহিংসতা না, যেটাকে আমরা নীরব ঘাতক বলতে পারি। একজন শিশুর শারীরিক মানসিক বিকাশের জন্য যে ধরনের ব্যবস্থা, যে ধরনের অবকাঠামো, যে ধরনের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা প্রয়োজন, আমাদের দেশে কি সেটা আছে? আমাদের প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করছেন যে কি ধরনের ব্যবস্থা আসলে প্রয়োজন? আজকে আমরা সেই আলোচনাটাও করতে চাই। আমরা মনে করি শুধু সহিংসতা বিচার পাশাপাশি এই ধরনের শিশু বান্ধব একটা দেশ আমরা চাই, কারণ আমরা জানি যে এই শিশুরাই আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ, এরাই আমাদের দেশকে নেতৃত্ব দেবে। সেজন্য এদের জন্য এখনই প্রয়োজন। সেক্ষেত্রে আমার পক্ষ থেকে, আমাদের কোয়ালিশনের পক্ষ থেকে অনেকগুলো সুপারিশ দেওয়া হচ্ছে। আমি সেখানে দুটো বিষয় যোগ করতে চাই। সেটি হচ্ছে, এই মুহূর্তেই আমার মনে হয় অনেক সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। শিশুদের জন্য আমাদের কি করা প্রয়োজন, বিদ্যমান ব্যবস্থাগুলো কোথায় গিয়ে ব্যর্থ হচ্ছে, কোনগুলো সাফল্য পাচ্ছে, সেই বিষয়গুলো খতিয়ে দেখা প্রয়োজন। একটা ভালো রিভিউ হওয়া প্রয়োজন বিভিন্ন অংশীজনদের সাথে আলোচনা সাপেক্ষে। তারপর আমাদের খুব অনতিবিলম্বে শিশুদের জন্য শিশু বান্ধব কিছু পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে আমরা মনে করছি। এবং কোয়ালিশনের পক্ষ থেকে আমরা যারা 14 জন সদস্য আছি, আমরা সব সময় সরকারের সাথে এই বিষয়গুলোতে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। সেটা আমাদের পক্ষ থেকে আমরা সরকারকে জানাচ্ছি বিভিন্নভাবে। ধন্যবাদ সবাইকে। আরেকবার ধন্যবাদ দিতে চাই, কারণ এখানে যে শিশুদের প্রতি অবহেলা, নিপীড়ন, শোষণ, নির্যাতনের যে তথ্য তুলে ধরা হয়েছে, সেইগুলো আপনাদের প্রকাশিত, আপনাদের মাধ্যমে সংগৃহীত এবং প্রকাশিত তথ্যের ভিত্তিতে। তো সেই ক্ষেত্রে আমাদের রিকোয়েস্ট, আমাদের পক্ষ থেকে আপনাদেরকে রিকোয়েস্ট, যেন আপনাদের মাধ্যমে কোনো তথ্য অপ্রকাশিত না থেকে যায়, সকল তথ্যই যেন গণমাধ্যমে আসে, তাহলে সেটা আমাদেরকে আরো স্ট্রং ভিত্তি দিবে এই বিষয়গুলো তুলে ধরার জন্য। কয়েকটা বিষয় যেগুলো বলা হয়েছে সেটা তো হয়েছে, তার সাথে ছোট কয়েকটা বিষয় আমি একটু অ্যাড করতে চাই, যেটা হয়তো এখানে এসছেও। সেটা হলো পৃথক অধিদপ্তরের যে বিষয়টি আমাদের অনেক দিন ধরে চলমান আছে, আমাদের চাওয়ার মধ্যে শিশুদের বিষয়ে মনোযোগ সরকারের পক্ষ থেকে আরো বাড়ানোর জন্য, সেই বিষয়টা আমরা আরো বারবার তুলে ধরার চেষ্টা করছি যে শিশুদের জন্য একটা পৃথক অধিদপ্তর করা অত্যন্ত জরুরি। আরেকটা বিষয় যে শিশুদের অনলাইনে যে এক্সপোজারটা আমাদের বেড়ে গেছে করোনা পরবর্তী সময় থেকে বা করোনা কালীন থেকে, তো এই বিষয়ে আমাদের শিশুদের এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের সকলের উদ্যোগ নেওয়া প্রয়োজন, এবং সরকারের পক্ষ থেকে এটা বিশেষ উদ্যোগ প্রয়োজন, যাতে অভিভাবক এবং শিশুদের সচেতনতা আমরা বাড়াতে পারি। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে, কারণ আমরা এখানে দেখেছি তথ্যের মধ্যে যে শিক্ষকদের দ্বারা শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, বলাৎকারের শিকার হচ্ছে ছেলে শিশুরা। তো সেক্ষেত্রে শিক্ষকদের মধ্যে বা শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক যে একটা শিশু নিরাপত্তা বৃদ্ধির জন্য যে বিভিন্ন কমিটি গঠন বা শিক্ষকদের আরো সচেতনতা তৈরি করার জন্য কার্যক্রম প্রয়োজন, এই ব্যাপারে আমরা সরকারের আরো দৃষ্টি আকর্ষণ করছি। আমরা মনে হয় গৃহকর্মীদের বিষয়ে আমরা এখানে যে জেনেছি, গৃহকর্মীদের আমাদের পলিসি হয়েছে, আমরা সেক্ষেত্রে আরো আইন চাচ্ছি গৃহকর্মীদের জন্য সুনির্দিষ্টভাবে। তা আমার মনে হয় যে আমাদের স্থানীয় সরকার এবং আমাদের পুলিশের মাধ্যমে যৌথ উদ্যোগে গৃহকর্মীদের ডেটাবেস তৈরি করা সম্ভব। তাহলে জানা যাবে যে কোন গৃহে একজন গৃহকর্মী আছেন, তার বয়স কত। তাহলে এই বিষয়ে হয়তো শিশুটির নিরাপত্তা বৃদ্ধিতে আরো বেশি ভূমিকা রাখবে। এটা আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি আমাদের কোয়ালিশনের পক্ষ থেকে। সর্বশেষ আমি যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের শিশুদের যে শারীরিক এবং মানসিক এবং বুদ্ধিবৃত্তিক যে পরিপূর্ণ বিকাশ, এই বিকাশের ক্ষেত্রে অনলাইন যেমন আমাদেরকে অনেক সহযোগিতা করছে, আবার অনেক ক্ষেত্রে আমাদের শুধু অনলাইন নির্ভর হওয়াটা অনেক ক্ষেত্রে আমাদেরকে প্রতিবন্ধকতা তৈরি করছে। তো সেক্ষেত্রে আমরা বিশেষ করে ঢাকা শহরে এবং বাইরেও এখন খুবই অনুভব করি যে শিশুদের যে খেলার মাঠ বা শিশুদের যে পার্ক বলি বা ওপেন স্পেস বলি, এটার খুবই অভাব আছে। তো আমরা এটা নিয়ে কাজ করতে পারি কিনা, সরকারের দিক থেকে এটা একটা আমরা উদ্যোগ চাই যে শিশুদের জন্য এক্সক্লুসিভ ওপেন স্পেস এটা কিভাবে বাস্তবায়ন করা যায়। এবং এক্ষেত্রে আমি একটু অ্যাড করতে চাই যে আমাদের বিভিন্ন স্কুল কলেজের মাঠ আছে, কিন্তু সেগুলো দেখা যায় যে শুধু স্কুলের ছাত্রছাত্রীরা স্কুল চলাকালীন সময়ে খুব অল্প সময় ব্যবহার করেন, বাকি সময় এটা তালাবদ্ধ থাকে, ওই কমিউনিটির অন্য শিশুরাও এটা ব্যবহার করতে পারে না। তো সেই ক্ষেত্রেও আমরা একটা উদ্যোগ গ্রহণ করতে পারি যে ক্ষেত্রে সকল শিশুরা সেই বিষয়গুলা বা সেই মাঠগুলো অ্যাক্সেস করতে পারবে, এবং এই শিশুদের স্বাভাবিক বিকাশের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করছি।
ফাইনালি আমার পক্ষ থেকে, এডুকো বাংলাদেশের পক্ষ থেকে, কোয়ালিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ। আপনারা শিশুদের প্রতি অবহেলা, নিপীড়ন, শোষণ, নির্যাতন এই তথ্যগুলো অত্যন্ত সুন্দরভাবে গণমাধ্যমে তুলে ধরেন, বিধায় আমরা এই ধরনের প্রতিবেদন আপনাদের সামনে কম্পাইল করে উপস্থাপনা করার সুযোগ পাচ্ছি। ভবিষ্যতে আপনাদের আরো উত্তরোত্তর সহযোগিতা কামনা করছি। আজকের যে এই আয়োজনের অন্যতম বিষয় হচ্ছে আপনাদের পরামর্শ দেওয়া, যে এই বিষয়টাকে, এই উদ্যোগটাকে এবং শিশুদের অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের সকলের সমন্বিত প্রচেষ্টাকে আমরা কিভাবে আরো ভালো করতে পারি সেই বিষয়ে আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন। ধন্যবাদ। আমরা বড়রা ডিসাইড করি, আমরা প্রতিবেদন থেকে, অনেক তথ্য থেকে আমি একটু আগে একটা সেশন থেকে এসেছি যেখানে আমি শিশুদের সঙ্গে কথা বলে আসছি, এবং এটা আমরা আমাদের কাজের মধ্যে আমরা কিন্তু তাদের কথা খুব বেশি শোনার সুযোগ থাকে না। তো আমার সাজেশন থাকবে যে শিশুদের কাছ থেকে শোনা যে তাদের সমস্যাগুলো। একটা বার্নিং ইস্যু হলো অনলাইনে যে হয়রানি, এটা যৌন হয়রানি বলেন, এটা সাইবার ক্রাইম বলেন, এটা নিয়ে আইন সংস্কারের সঙ্গে আমরা কয়েক বছর থেকে কাজ করছি। এটার অবস্থা কিন্তু ভয়াবহ আমাদের দেশে। সুতরাং এটা নিয়ে শুধু আমরা সেমিনার ওয়ার্কশপ করে হবে না, আমাদের বাড়িতে পেরেন্টসদেরকে, আমাদের নিজেদের বাচ্চারা যে সারা রাত জেগে ইন্টারনেট ব্যবহারের মধ্যে কোথায় চলে যায়, এটা শুধু বাচ্চারাই নয়, অ্যাডাল্টরাও। ওই জায়গাটা অ্যাকচুয়ালি একটা বড় গ্যাপ রয়ে গেছে। সেটা হচ্ছে যে 93% আপনার যারা ইন্টারনেট ইউজার্স ওগুলো হচ্ছে মোবাইল কোম্পানি থেকে আসে, যেখানে বিটিআরস এর নিয়ন্ত্রণ নাই। অনলি বাকি যে পার্সেন্টেজ আছে যেটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যাদেরকে কন্ট্রোলে আনা যায়। কিন্তু মোবাইল কোম্পানিগুলোকে কোনো কোড অফ কন্ডাক্টে আনা না যায়, যে না তোমরা কোনো একটা, আমাদের সরকার থেকে, বিটিআরসি থেকে, এবং আমরা সবাই মিলে, সাইবার ক্রাইম আছে, সবাই মিলে যদি আমরা সেটা না করি, কিন্তু আমাদের অবস্থা খুবই খারাপ। এবং আমাদের ছেলেমেয়েরা তারা যে সাফার করে সেটা কখনো বলে না, আমাদের কাছে বলে না, এবং আমরা পেরেন্টসরাও জানি না যে আসলে বাচ্চাদের, কারণ বাচ্চারা অনেক স্মার্ট। সুতরাং বাচ্চাদের সাথে কথা বললে ওরাই রাস্তা বের করে দেবে যে কিভাবে ওদেরকে এই ঝুঁকি থেকে বাঁচানো যায়। ধন্যবাদ। সিনিয়র রিপোর্টার হিসেবে আছি। আমি এখানে একটু জাস্ট আপনাদের যে প্রেজেন্টেশনটা, ওখান থেকে একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম যে এখানে 2024 সালে প্রথম 10 মাসে নিহত শিশু সংখ্যা 482 জন, এবং যেটা 2023 থেকে কম ছিল, 2023-এ যেটা কম ছিল এখন বেড়েছে। এইটা কি, এই তথ্যটার ভিতরে কি যে এইবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে শিশুরা মারা গেছে ওদের সহ কিনা, এবং সেই কারণে সংখ্যাটা বেশি হয়েছে কিনা সেটা একটা। আর এখানে হচ্ছে আপনারা আরেকটা দিয়েছেন যে নিরাপত্তা বাহিনীর গুলিতে 121 জন শিশু মারা গেছে। এইটা কি আপনারা 18 বছর যাদের হয়েছে তাদের ধরে বলছেন, নাকি 18 বছর, যেটা আমাদের শিশু আইনে আছে সংজ্ঞা, যে 18 বছরের নিচ পর্যন্ত বয়স যাদের তাদেরকে শিশু বলা হয়, কিন্তু ইউনিসেফ যেটা করেছিল যে ওরা 18 পর্যন্ত ধরেছিল। এখন আপনাদের হিসাবটা এটা কিসের, এটা একটু ক্লিয়ার করে দিবেন, কারণ 121 জন আমরা এটা শুনি নাই, আর একটু কম শুনেছি। আর আরেকটা বিষয়, আচ্ছা আরেকটা আমার মনেই নেই। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এই দুইটা বললেই হবে। আচ্ছা, শিশুর সংজ্ঞাটা আমরা জাতিসংঘ প্রণীত যে সংজ্ঞাটা রয়েছে সেটা ধরি, আর ইউনিসেফের যে তথ্যটা রয়েছে সেটা আসলে জুলাই আগস্ট পর্যন্ত এই পুরোপুরি সময়টাকে কভার করেনি। আমরা এখানে বলছি যে 19 জুলাই থেকে জুলাই আগস্ট এই সময়কালে দেখেন যে মানে এই পুরো সময়ব্যাপী যে 121 জন নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে। তো আমাদের কাছে হিসাবটা তো আসলে অক্টোবর পর্যন্ত আসলে সংখ্যাটা বেশি, সেই হিসেবে সংখ্যাটা 121 জন এসেছে। না, আমি সেটা বলিনি, আমি বলেছি এদের বয়স কি 18 পর্যন্ত, 18 নিচে না। আচ্ছা, এটা হচ্ছে। আর এই সংখ্যাটা কি 482-র ভেতরে আছে কি? জি জি জি, 482। তার মানে এই সংখ্যাটা গত বছরের চেয়ে বেশি কি মনে করছেন, এই কারণে যে এই আন্দোলনে অনেক শিশু মারা যাওয়ার ঘটনার কারণে? এই আন্দোলনটা আমরা বলছি 121 জন, এবং এই 482টাই 121 জন সহ।
আপনাদের একটা মন্তব্য আমি চাচ্ছি যে আপনারা বলছেন যে এটা বেড়েছে হ্যাঁ, নিরাপত্তা বাহিনীর গুলিতে যেহেতু একটা এই আন্দোলনের কারণে অনেক শিশু মারা গেছে, সেই কারণে জি, সরকার জি। আচ্ছা, আমি আপনাদের ক্রাকটিকে ধন্যবাদ জানাই যে এমন একটা সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য, এবং শুধু গ্রহণ না, জানি আপনারা তৎপরতা এবং কার্যকরী চালাচ্ছেন। কিন্তু বিষয়টা হচ্ছে একটা পরিবারে নারী শিশু, বিশেষ করে মেয়ে শিশু সেটা কিন্তু প্রথম নিগৃহীত হয় বা প্রথম মানে কোনো দুর্ঘটনার শিকার হয় তার নিকটস্থ কাছের আত্মীয় স্বজনের মাধ্যমে। আমি একটা বিষয় এখানে তন্ন করলাম, 2024 সালের 13ই ফেব্রুয়ারি আমাদের অঞ্চলে পিরোজপুর স্বরূপকাঠি থানা, ওখানে একটা বাচ্চা শিশু, ওর বয়স হবে সম্ভবত 8, তার মামা, তার নিজের একটা আপন মামা, ও নিয়ে কোথাও ওরে রেপিং করে জঙ্গলের ভিতরে। তারপরে ও যখন এটা বলছে যে আমি বাসায় গিয়ে আব্বুরে বলে দেবো আম্মুরে, তখন ওরে বাইরে ফেলে ওখানে মাটি চাপা দিয়ে আসে। এই ঘটনাটা কিন্তু লাগলে এটা আসে না, একটা ঘটনা না, এরকমের ঘটনা বাংলাদেশে অনেক ঘটতেছে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে, গ্রামের মফস্বলগুলোতে। এগুলা নির্দিষ্ট কাছের আত্মীয় স্বজন থাকার কারণে ওগুলা পেপার কপিও হয় না, মানে পেপারেও দেয় না, কিন্তু স্বাভাবিকভাবে গ্রামের লোকজন জানে, কিন্তু ওগুলা মামলা মোকদ্দমা হয় না। যেহেতু মনে করেন একজন মারা গেছে, একটা বাচ্চা শিশু মারা গেছে, তার অকারণে জড়িত তার কাকা বা মামা বা ফুপা, তার ইত্যাদি ইত্যাদি। তো এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখতেছেন, এইগুলা কিভাবে আপনারা কালেকশন করবেন, এই সত্যিকার মানে একেবারে তৃণমূল পর্যায়ের ঘটনাগুলো একটু জানাতে চাচ্ছি। আমরা তো শুধু সংবাদ মাধ্যম থেকে আমরা তথ্যগুলো পাচ্ছি, কিন্তু আমাদের সমাজে, পরিবারে আমরা কাজ করতে যেয়ে দেখেছি বাবা দুজনক হলেও সত্যি যে মেয়ের সঙ্গে দুর্ব্যবহার করেছে। এগুলোর জন্য আমাদের প্রত্যেকেই আমাদের পেরেন্টসদেরকে আমাদের সচেতনতা সাংঘাতিক ভাবে জানাতে হবে যে আপনি ভাববেন না যে আপনার বাড়িতে আপনার ভাইয়ের ছেলে বাবা বা আত্মীয় স্বজন বা আপনার চাচা আপনার ছোট বাচ্চাটার জন্য নিরাপদ। এটা জানাতে হবে আমাদেরকে সবাইকে। আরেকটা আমাদের যে অবস্থা, আমরা যদি এখানে অনেকগুলো রেকমেন্ডেশন এসেছে, আমরা শিশু আইনের কথা বলেছি। আমাদের ধরেন আপনার এলাকায় যদি কোনো একটা বাচ্চার অ্যাবিউজ হয়, যাবে কোথায়? আমরা যদিও আমি একমত যে আমাদের শিশুদের জন্য আলাদা ডাইরেক্টরেট হওয়া উচিত, কিন্তু আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, উপজেলাতে বলেন, জেলাতে বলেন, জেলা পর্যায়ে শিশু একাডেমি আছে, ওনারা কোনো ক্রাইম নিয়ে ডিল করতে পারে। শিশু আইন অনুযায়ী চাইল্ড ওয়েলফেয়ার বোর্ড, এটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছে। সেখানে চাইল্ড ওয়েলফেয়ার বোর্ড আপনারা খোঁজ করে দেখেন যে কয়টা চাইল্ড ওয়েলফেয়ার বোর্ড অ্যাকটিভলি এইসব কেসেস হ্যান্ডেল করে। আইনত সার্ভিস প্রোভাইডার হিসেবে আইন অনুযায়ী সেখানে যাওয়ার, কিন্তু আমরা এই দুই মন্ত্রণালয়ের টানাটানিতে আমরা কিন্তু শিশু আইন হলেও চাইল্ড ওয়েলফেয়ার বোর্ডের দায়িত্বটা দেওয়া হয়েছে সমাজ কল্যাণকে, কারণ তাদের ইনফ্রাস্ট্রাকচার আছে। কোনো কোনো জায়গায় আপনার চাইল্ড অ্যাফেয়ার্স পুলিশ অফিসার আছে, আপনি যেটা বললেন যে সেটা এখানে যদিও রেকমেন্ডেশন আছে। আমরা দেখেছি কোনো কোনো জায়গাতে ওনারা অত্যন্ত ভালো কাজ করছেন। আমার এখনো জাস্টিস ইমানুয়েল স্যারের কথা মনে আছে, উনি অনেক পুলিশ অফিসারদেরকে ট্রেনিং দিয়েছেন, এবং ওই জায়গাগুলোতে অনেক মোটিভেটেড। বর্তমানের অবস্থা অন্যরকমের, কিন্তু আমরা নিজেরা দেখেছি তারা অত্যন্ত আন্তরিক, এবং ওই ইনফ্রাস্ট্রাকচার যদি ওখানে, এবং কমিউনিটি বেসড চাইল্ড প্রোটেকশন মেকানিজম, যেখানে আপনার সমাজে যারা আমরা আছি তারা যদি আমরা দায়িত্ব না নিই, তাহলে আমরা এখানে একটা সেমিনার করে ইসে করে হবে না। এটা ওটা ওই রুটে আমাদের সোসাইটি থেকে, ফ্যামিলি থেকে আরম্ভ করতে হবে, তাহলে সব লাইমলাইটে আসেন তাদের নিয়ে আপনাদের পক্ষ থেকে কি কি কাজ করছেন। আরেকটা হচ্ছে পথ শিশুদের নিয়ে। এই দুইটা জিনিস আমরা সবসময় আসলে শিশুদের যখনই কথা বলি এই দুইটা জিনিস একটু বাকি রেখে মনে কথা বলার চেষ্টা করি বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, এবং কতগুলো আছে আমাদের মধ্যে। তো যৌনকর্মীদের বাচ্চাদের নিয়ে আপনারা কি কি কাজ করছেন বা আপনাদের পদক্ষেপগুলো কি থাকবে, এবং তারা কিন্তু আসলে নিগৃহীত প্রত্যেকটা জায়গাতে,
পড়ালেখার ক্ষেত্রে হোক, যে কোনো জায়গাতে তারা স্কুলে যাওয়ার ব্যাপারগুলো বা হচ্ছে অন্যান্য কাজের ব্যাপারগুলো, সেগুলো হচ্ছে তারা ঠিক মতো পাচ্ছে না। অন্যদিকে পথ শিশু যারা আছে, অনেকের পিতৃ পরিচয় বা মাতৃ পরিচয় সেইভাবে তারা জানেও না। অনেকে আমরা কমলাপুর রেল স্টেশন বা অন্যান্য জায়গাগুলো দেখছি। এগুলো আসলে কিভাবে আপনারা প্রবলেমগুলো সলভের দিকে আগাচ্ছেন বা আপনাদের পদক্ষেপগুলো কি? ধন্যবাদ। ইনসিডেন্টালি আমরা কাজ করেছি, আমরা টাঙ্গাইলে কাজ করেছি এবং সেভ দ্য চিলড্রেন দৌলতদিয়াতে কাজ করেছি। এটা অত্যন্ত কঠিন বাস্তব। আমাদের যে যতগুলো 10টা বা 12টা পল্লী আছে, আমি জানি না, আমি আইন বিশেষজ্ঞ না, কিন্তু ওইগুলো কিন্তু অ্যাকচুয়ালি ওখানে যেসব মেয়েরা কাজ করে তারা কিন্তু ইট ইজ নট দেয়ার ফল্ট, তারা কিন্তু নিজেদের দোষে ওখানে আসে। আমি অ্যাটলিস্ট 100 জন মহিলার সাথে কথা বলেছি। তাদের জীবন শুরু হয়েছে, তারা কোনো না কোনো ভাবে হয় বাড়িতে কাজের ছিল, অথবা এক পল্লী থেকে আরেক পল্লীতে ওরা কিন্তু ভিকটিম হয়ে আসছে। তো আমরা টাঙ্গাইলে আমরা কাজ করেছি, আমরা প্রায় 35, আপনি যদি দেখতে চান তাহলে আসেন, 35 থেকে 40টা ছেলে মেয়েদেরকে তাদেরকে লেখাপড়া এবং তাদেরকে কারিগরি শিক্ষা দিয়ে তারা কিন্তু নিজের পায়ে দাঁড়িয়েছে এবং তারা তাদের মায়েদেরকে ওখান থেকে বের করে নিয়ে এসেছে। কিন্তু দুঃখজনক হলো সত্যি যে যেসব মায়েরা বয়স হয়ে যায়, যখন তাদের কোনো জীবিকার কোনো উপায় থাকে না, তখন তারা আবার নিজেরাও কিন্তু, আমরা সেই জায়গাটায় ফেলিউর হয়েছি, কারণ ল এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে আমরা পারি নাই, কারণ ওরা কিন্তু আবার ছোট ছোট বাচ্চাদেরকে কিনে এনে ওই পল্লীতেই রাখছে এবং তাদের পেনশন করতে পারে। দুঃখজনক সেটা। এটার জন্য অ্যাকচুয়ালি একটা ফুল রিহ্যাবিলিটেশন প্ল্যান যদি না হয়, আমরা চাই না দেখতে, কারণ এটা ওদের ফল্ট না। এবং তারা মানে এমন অবস্থা হয় যে তাদেরকে শিক্ষা দেওয়ার ফলেও, কারিগরি শিক্ষার পরে যখন চাকরিতে গিয়েছে, তখন আমরা যখন শুরু করেছিলাম তখন ওদেরকে বাড়ি ভাড়া দেওয়া হতো না, যে এইসব যারা সব যৌনপল্লীর বাচ্চাদেরকে আমাদের বাচ্চাদের সঙ্গে মিশলে নষ্ট হয়ে যাবে। কিন্তু এটার জন্য তো আমরাই দায়ী। আমরা সমাজে যারা এটা তৈরি করেছি তাদেরকে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা আপনি যেটা বললেন যে গ্রাম থেকে যেসব ছেলে মেয়েরা আসে কাজের জন্য, এটা অনেকভাবে আসে, গার্মেন্টসের জন্য আসে, বাড়িতে কাজের জন্য আসে, তাদেরকে কিন্তু আলটিমেটলি ওই রাস্তায় আপনারা হয়তো দেখবেন, তাদের জন্য অ্যাকচুয়ালি কোনো মানে ব্যবস্থা হয়। কিন্তু আমি একটা এক্সাম্পল দিয়ে আপনি শেষ করব। আমরা 30টা বাচ্চাকে বলেছি যে তোমাদেরকে বাইরে যেতে হবে না, কিন্তু রাতের বেলা যখন সন্ধ্যার সময় বের হয়, ওরা যখন সকালে আসে, ওদের আর মানে সেলগুলো ধ্বংস হয়ে যায়। কারণ ওদের যে মেন্টাল ট্রমা যেটা হয়, আপনি যতই ওদেরকে থাকতে দেন, খাওয়ান, টাকা দেন, ওই যে ট্রমা একটা লাইফে, এটা আপনি কোনোদিনই ফেরত পাবেন। সুতরাং এই জায়গাগুলো খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা বলেছেন। এই জায়গা অ্যাকচুয়ালি হলিস্টিক গভর্নমেন্টেরও অ্যাকচুয়ালি সবাই মিলে একটা লং টার্ম, মাদের যদি কোনো রিহ্যাবিলিটেশন না হয়, ওই তারা পেনশনের জন্য তারা আবার কিনবে। টাঙ্গাইলে আমরা একবার সাকসেসফুল হয়েছিলাম যে কেউ নতুন বাচ্চা নিতে পারবে না, কিন্তু তখন ওরা বলছে যে আপনারা তো আমাদের সর্বনাশ করে দিচ্ছেন, আমাদের তো রুটি রোজগার বন্ধ হয়ে গেছে। সুতরাং এটা একটা অত্যন্ত, তবে এটা খালি আপনার 10টা ব্রথারের কথা চিন্তা করছেন, এখন বাংলাদেশে ঘরে ঘরে ব্রথার, সরি টু সে দ্যাট। এই বাপ্পি ভাই, কমুক ভাই, সমুক ভাই, আপনি যান, আপনি নিজে আজকে বের হন, আপনি 10টা বাড়িতে যেতে পারবেন আজকে থেকে, বহুদিন থেকে হয়ে আসছে। এবং এখানে ছোট ছোট বাচ্চাদেরকে এনে ওদেরকে ইসে করছে, আমরা দেখে চোখ বন্ধ করে থাকি। কিন্তু এটা একটা বিরাট জায়গা আমি মনে করি। আপনি ভালো কথা বলেছেন, কিন্তু আমার একটি প্রশ্নটা হলো যে বয়স্ক মহিলা সেখানকার পল্লীর যে কাজে অক্ষম যখন যায়, বয়সের ভারে কিছুই করতে পারে না, তো তাদের জন্য আপনারা কিছু করছেন কিনা? যে আপনি বললেন যে এটা আমাদের তো ভাতে মারার উপর অবস্থা করলেন আপনার, যে যেমন কিনতে পারবো না,
তাদের জন্য ভালো কিছু খাবারের ব্যবস্থা, থাকার ব্যবস্থা কিছু করার, তারা তো ওখানে একদম এই ইসের মতন আর কি, আবর্জনার মতন একরকম তাদের জন্য। না সেখানকার হ্যাঁ আমার আচ্ছা, আমি একটু বলি যে আমাদের সবার কতটুকু আছে আমি জানি না, কারণ তাদের জন্য সবচেয়ে তারা নিজের সলিউশন হলো যে বাচ্চারাই প্রমিস করে যে আমাদেরকে দাঁড়াতে দেন, আমাদের মাকে আমরা দেখব। তারা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, তারা বাইরে যদি দেখতে চান আমি যে আপনারা যেখানে কাজ করেছি তাকে আপনারা দেখতে পাবেন। ভাই বলছিলেন। আচ্ছা, আমি একটা ছোট্ট বিষয় আমি নিউজ দেখাবো তো প্লিজ চলে যেতে হবে। আমি আবার আপনাদের কাছে যাচ্ছি। আমরা যারা বেসরকারি নাগরিক সংগঠনগুলো আছি, আমাদের ক্ষমতা খুবই সীমিত, তারপর আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি। আপনারা যারা আমাদেরকে প্রশ্ন করছেন আপনারা এই বিষয়ে কি করেছেন, ওই বিষয়ে কি করেছেন, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি। কিন্তু আমরা আজকে এখানে এসেছি কিন্তু বলতে যে এই জায়গাগুলো নিয়ে কাজ করা প্রয়োজন, আপনারাও সেই বিষয়গুলো আমাদেরকে তুলে ধরবেন। এবং আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে এই বিষয়গুলো আপনারা আরো খতিয়ে দেখেন, আরো গভীরে যান, গভীরে গিয়ে আপনারা সেটা নিয়ে পদক্ষেপ গ্রহণ করেন। তো প্রশ্নটা আসলে আমরা কি করছি, আমরা সীমিত আকারে অনেক কিছু করেও আসলে পুরো সিনারিও চেঞ্জ করতে পারবো না। রাষ্ট্রীয়ভাবে এটার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে, স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। এই বিষয়টাই আমাদের ফোকাস করা প্রয়োজন বলে আমার মনে হচ্ছে। ধন্যবাদ। বয়স ওদের 22, 25 কিংবা 18, 17, মোবাইল টানাটানি এবং গণমাইক এইভাবে প্রতিদিন দেখি আমি। কারো মোবাইল নিয়ে গেছে, কারো সঙ্গে চেন নিয়ে গেছে। এইভাবে আপনারা যে পথ শিশু এবং যারা ভ্রাম্যমান যে মাদক যেটা বলা যায়, মাদক খেয়ে এরা এইসব চিন্তায় অথবা রাজধানী করে ঢাকা শহরে বিভিন্ন কয়েকটা স্পটে, এটার জন্য কি পদক্ষেপ করা যায়? সবাই অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করছেন। বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে 14টা সংগঠন এবং কোয়ালিশনের এখানে, এবং এক একটা কোয়ালিশনে আবার মোর দ্যান 100 আমাদের অর্গানাইজেশন কাজ করে। আপনারা যত টপিক বলছেন প্রত্যেকটা টপিকে আমাদের কার্যক্রম আছে, কিন্তু আজকে আমাদের যে অবজেক্টিভ এখানে বসা সেটা হচ্ছে যে আমরা যদি আমাদের কার্যক্রমগুলো তুলে ধরি সেটা হয়তো আরেকদিন আমরা বসতে পারবো যে আমরা সব সংগঠন মিলে কি করছি। বাট আমাদের যে বলার জায়গা, যেটা রিদি আপা খুব সুন্দরভাবে বলেছেন, যে তারপরও যে এই সংগঠনগুলো বেসরকারি সংগঠন তাদের সামর্থ্য হচ্ছে সীমিত, সেই জায়গা থেকে আমরা কাজ করছি। সব জায়গায় যদি সরকারি উদ্যোগ না আসে তাহলে সেই উদ্যোগটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন হবে না, আমাদের সমাজের সার্বিক চিত্র পরিবর্তন আসবে না। তো সেই ক্ষেত্রে আমরা সরকারকে কিভাবে আরো এই বিষয়গুলো রেজ করতে পারি, যেটা আপনি আমাদের কার্যক্রম জানতে চাচ্ছেন, আমরা সেটাতে রেজ করার চেষ্টা করছি যে আমাদের কার্যক্রম আমরা সীমিত সামর্থ্যে যতটুকু করছি, এর পাশাপাশি সরকার আরো কি কি উদ্যোগ নিতে পারে সেই জায়গাটাই সরকারের কাছে আমরা সম্মিলিতভাবে দাবি করি। আমরা বলতে এখানে আমরা যারা বিভিন্ন বেসরকারি সংগঠনে এসেছি, আমরা এবং আমাদের সাংবাদিক ভাই বন্ধু যারা এখানে আসছেন, তারা সবাই মিলে আমরা কিভাবে সরকারের কাছে আরো স্ট্রং দাবি করতে পারি যে সরকার এই বিষয়গুলোতে আরো উদ্যোগ গ্রহণ করেন, যাতে সমাজ থেকে আমাদের এই সমস্যাগুলো দূরীভূত হয়। তো আমরা যদি সেই ধরনের কিছু প্রশ্ন করি বা কিছু পরামর্শ দেন আপনারা, যেটা আমরাও আমাদের মধ্যে নেওয়ার চেষ্টা করব, একইভাবে আপনারাও সরকারের কাছে সেই পরামর্শগুলো তুলে ধরবেন। ভাই প্রশ্ন করতে পারি? আচ্ছা, নির্ধারণ কোন জায়গা থেকে মনে করছেন যে এটা কেন জরুরি, ওইটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমাদের যেহেতু অধিকারের প্রশ্নটি রয়েছে, সেক্ষেত্রে হচ্ছে সংশোধনাগার শিশুদের জন্য যেটি রয়েছে, সেইখানে তাদের যে সংশোধিত হয়ে ফিরছে নাকি আরও বড় একটি ক্রিমিনাল হয়ে ফিরছে, ওই জায়গায় একটা রাইসটা আর মানে ডেটা আছে কিনা আপনাদের, কি পরিমাণ তারা অধিকার পাচ্ছে কিনা, ডেটা আছে কিনা। আরেকটা হচ্ছে সীমান্তে যারা যেসব শিশুরা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এরকম কোনো তালিকা আপনাদের কাছে আছে কিনা? এখন পর্যন্ত আসলে আমরা জানি যে আমাদের দণ্ডবিধির আওতায় হচ্ছে ধর্ষণের সংজ্ঞাটা নির্ধারণ করা, যেটা হচ্ছে 1860 সালের একটা কলোনিয়াল আইন। এখন আধুনিক পরিস্থিতির প্রেক্ষিতে ওখানে ধর্ষণ বলতে পেনিট্রেশনকেও বোঝানো হয়ে থাকে। তো একজন শিশুর সাথে বা ধর্ষণের ক্ষেত্রে ঘটে যাওয়া ডিটেইল জানতে চাচ্ছি না, এটা কি আপনার ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে সংকট কিনা, আধুনিকায়নের করাটা চাচ্ছি স্পেসিফিক আধুনিকায়ন করাটা জরুরি, সেটা বলতে চাচ্ছি। আর শিশু উন্নয়ন কেন্দ্র যেগুলো, সেখানে আসলে আলাদাভাবে কি ঘটছে সেই ধরনের আমাদের কাছে পর্যন্ত কোনো তথ্য নেই। সামগ্রিকভাবে আমরা একটা অবশ্যই উন্নয়নের কথা বলি, সেই ব্যাপারে আপনাদের কাছে যদি কোনো তথ্য আসে সেটা যদি পত্রিকাতে উঠে আসে এবং আমাদের পক্ষে সেই জিনিসটা সংরক্ষণ করা সহজ হবে।
আর এছাড়া আরেকটা কি কোয়েশ্চেন ছিল? সীমান্তে সীমান্তে হত্যা এই বিষয়ে আইন ও সালিশ কেন্দ্রের আলাদা ডাটা আছে এবং সেখানে বয়স ভিত্তিক ডাটা আছে। আমি শিওর যে এখানে হচ্ছে হত্যার আওতায় সেই সংখ্যাটা তুলে এসেছে। আচ্ছা, আমি শিশু ও নারী অধিকার নিয়ে কাজ করছি। সেই সুবাদে একটু মানে মতামত দেওয়া একরকম যে আপনাদের এখানে আপনারা অনেকদিন ধরে আইন ও সালিশ কেন্দ্র পত্রিকার গুলোকে নিয়ে কাজ করছেন, কিন্তু আমরা যখন পুলিশ বা আদালতের যে নির্যাতনের ট্রাইব্যুনালগুলো আছে সেখানে দু একটা ট্রাইব্যুনাল নিয়েও যখন কাজ করি, যে মাস ভিত্তিক বা 2 মাস বা এই যে লাস্ট 10 মাসের হিসাব, সেখানে এই সংখ্যাটা আরও অনেক বেশি আসে। সুতরাং এইটার ভিত্তিতে আমরা যখন একটা নিউজ করি আবার, সেটা কিন্তু আসলে অরিজিনাল সিনারিওটা উঠে আসে না। আপনারাও যারা কাজ করছেন অবশ্যই আপনারা জানেন বিষয়টা। আমার যেটা মতামত ছিল, আপনারা অনেক আগে পুলিশের কাছ থেকে একটা তথ্য নিতে, আমি যেটা শুনেছি এর আগে আইন ও সালিশ কেন্দ্র পেত বা নারী পক্ষ পেত, যে কতজন শিশু নির্যাতনের মামলা হয়েছে বা কতটা নারী নির্যাতনের মামলা হয়েছে, এটা পুলিশের কাছ থেকেও একটা তথ্য আনা। তো এখন যেহেতু পরিবর্তিত পরিস্থিতি, এখন আপনারা আবার এই তথ্যগুলো আনবেন কিনা, এনে একটা আপডেট তথ্য টোটাল একটা দিবেন কিনা আমাদেরকে, তাহলে আমাদের অথেন্টিক একটা নিউজ করতে সুবিধা হয়, যে অরিজিনাল সিনারিওটা উঠে আসে। এটা একটা। আরেকটা হচ্ছে যে এটা তো গেল কেন্দ্রীয় পুলিশের পর্যায়ে থেকে, কিন্তু ওই যে ভাই বলতেছিল যে ছোট ছোট যে ঘটনাগুলো ঘটে এলাকা ভিত্তিক, সেখানে ইউনিয়ন পর্যায়ে থেকে ইউনিয়ন পর্যায়ে যাদের কাছে যে অভিযোগগুলো আছে সেটাও সেন্ট্রালাইজ করে নিয়ে আসা যায় কিনা, তাহলে একটা ওভারঅল টোটাল সিনারিও উঠে আসে আসলে ঘটনাগুলো কতগুলো, সংখ্যাটা উঠে আসে, এবং তখন আসলে বোঝা যায় যে এটা আসলে কতখানি বিস্তৃত। আমরা এখানে এই 400 জন 482 দেখে ভাবছি 482 বিবেক থেকে আরো অনেক বেশি, কারণ সবকিছু পত্রিকাতে আসে না। সুতরাং আপনারা যদি এটা তুলে নিয়ে আসেন, তখন আমার মনে হয় আরো ইম্পর্টেন্সি দিয়ে কাজটা করা সম্ভব। প্লাস এলাকা ভিত্তিক যদি আসে, তখন কিন্তু ওই এলাকা নিয়ে স্পেসিফিক কাজ করার সুযোগ থাকে, যে এই এলাকাটাতে ভায়োলেন্সটা বেশি হচ্ছে, শিশুর উপর নির্যাতন বেশি হচ্ছে, ওখানে সচেতনতার কাজটা বেশি চালানো যায়। থ্যাংক ইউ আপা, একটু শর্ট করছি কারণ অনেকেই চলে যাওয়ার উদ্যোগ নিয়েছেন। তো এখানে আমি আপনার প্রশ্নের উত্তরে যেটা বলি, আপনি খুবই ভালো একটা প্রস্তাব দিয়েছেন, এটা আমরা বিবেচনায় রাখবো যে ভবিষ্যতে আমরা এটা কাজে লাগাতে পারি কিনা। আর আমরা বিভিন্ন জায়গায় হয়তো কমিউনিটি ভিত্তিক শিশু সুরক্ষা ব্যবস্থা নিয়ে কার্যক্রম পরিচালনা করি, বা যে শিশু কল্যাণ ফাউন্ডেশন আছে বা যে কল্যাণ বোর্ড আছে সরকারের, সেগুলো অ্যাক্টিভ করার জন্য কার্যক্রম করি। একইভাবে আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যে সবগুলো যদি এই ধরনের অ্যাক্টিভ হয়, তাহলে তাদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করতে পারি। আর কেউ কিছু বলবেন? আপনাদের ধন্যবাদ। বর্তমান শিশু অধিকার পরিস্থিতি নিয়ে যদি বলি, আমরা শিশুরা আসলে ঘরেই নিপীড়িত হচ্ছে, তারা বাইরে যতটা না বেশি নিপীড়িত হচ্ছে তার থেকে ঘরে হচ্ছে। তো ঘরে আমরা দেখেছি শিক্ষিত সমাজেও হচ্ছে, শুধুমাত্র যে অশিক্ষিত বা শিক্ষা কম সেখানে হচ্ছে তা না। আমি মনে করি শিশুদের অধিকার নিয়ে একটা রূপরেখা দেওয়া যেতে পারে, যে আসলে কোন জায়গাটা অতিক্রম করলে শিশুদের অধিকার ক্ষুণ্ণ হয়। একটা নির্দিষ্ট জায়গা বা একটা কাঠামো যদি আপনাদের পক্ষ থেকে তৈরি করা যায়, তাহলে আমি মনে করি যে শিশুদের অধিকারের যে পরিস্থিতি বা করণীয়, সেই জায়গায় আরো বেশি আমরা ভালো কাজ করতে পারবো, বা এই জায়গায় অধিকারটাকে আরো বেশি সমুন্নত করতে পারবো। ধন্যবাদ। উন্নয়ন সংস্থা হিসেবে আমাদের সরাসরি ইন্টারভেন করার কিছু নাই, এখানে সরকারের কাজ করার সুযোগ আছে। আমরা সরকারেরই দৃষ্টি আকর্ষণ করছি যেন তারা এই জায়গাগুলোতে মানুষকে সচেতন করে এবং আইন প্রয়োগ করে।